গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সায়েন্সের ক্লাস, সায়েন্স ক্লাস নাম্বার 6। তো আমরা আপকামিং রেল এক্সামকে মাথায় রেখে কিন্তু একটু সায়েন্সের ক্লাস বেশি নিচ্ছি। এর আগে একটা দুটো করে হয়েছে, গত সপ্তাহে একটি হয়েছে, এই সপ্তাহে দুটি আমি ক্লাস নেব সায়েন্স থেকে। এই সায়েন্স ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে লাগবে, বিশেষ করে রেলের জন্য কিন্তু খুবই ভাইটাল ক্লাস। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন চলছে মে মাস জুড়ে, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেকে এক ঝলকে দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে, দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। তো এখানে আমাদের যে সমস্ত ব্যাচ চলছে, রানিং রয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ, NM/GNM ক্রাশ কোর্স, SSCর ফাউন্ডেশন GDMTS এর, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ এবং WPKP প্র্যাকটিস ব্যাচ, এগুলো কিন্তু রানিং ব্যাচ চলছে। তো চলো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করি। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আশা করি সায়েন্সের অনেক বিষয় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, পাশাপাশি অনেক প্র্যাকটিস হবে। ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, আর্গনের ভর সংখ্যা 40 হলে নিচের কোন মন্তব্যটি সঠিক? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে এখানে? আর্গনের ভর সংখ্যা 40 হলে নিচের কোন মন্তব্যটি সঠিক? আর্গনের প্রোটন সংখ্যা 22, আর্গনের নিউট্রন সংখ্যা 22, আর্গনের ইলেকট্রন সংখ্যা 20, আর্গনের প্রোটন এবং ইলেকট্রনের যোগফল 40। সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে বলো। কোশ্চেনটা বোঝা গেছে আশা করি। তো এখানে আর্গন আমরা জানি একটি নিষ্ক্রিয় গ্যাস, প্রথম পয়েন্ট। আর্গনের প্রোটন সংখ্যা কত কেউ জানো? আর আর্গনের পারমাণবিক সংখ্যা কত? পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে? পর্যায় সারণীর একদম শেষ শ্রেণী 18তম শ্রেণীতে আছে এবং আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 18। আর্গন তার প্রোটন সংখ্যা 18, ভর সংখ্যা 40। এই জায়গা থেকে বলতে পারি এটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা আমরা পাচ্ছি 18। প্রোটন যে কটি থাকে, ইলেকট্রন কটি থাকে, ঠিক সেই কটি থাকবে, কারণ একটি পরমাণু হয় নিস্তড়িত। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে 40। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে প্রোটন 18 হলে ইলেকট্রন কটি হবে? ইলেকট্রন হবে 18টি। ঠিক আছে, তাহলে আর্গনের প্রোটন সংখ্যা 22, ইলেকট্রন সংখ্যা 20। অপশন দুটো কেটে দিলাম। আর্গনের প্রোটন এবং ইলেকট্রনের যোগফল 40 নয়, প্রোটন এবং ইলেকট্রনের যোগফল হচ্ছে 36। তাহলে এখানে নিউট্রন কটি হবে? নিউট্রন সংখ্যা হবে 40 মাইনাস 18 অর্থাৎ 22। তাহলে কোন অপশনটি আমরা সঠিক উত্তর বলতে পারবো? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে 22। উত্তর হবে আর্গনের নিউট্রন সংখ্যা 22টি। এইভাবে আমরা কিন্তু বার করতে পারি। তবে তোমাদের এই আর্গনের প্রোটন সংখ্যাটা জানতে হবে, নয়তো তুমি অ্যান্সার করতে পারছো না। আমরা বলেছি তোমাদের ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত, হাইড্রোজেন থেকে একদম জেডেন 10টা, জেডেন জিঙ্ক 30, এই পর্যন্ত একটু মনে রাখলে ভালো হয়, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। বিভিন্ন প্রশ্ন কিরকম আসতে পারে, ধরো একটা এক্স পরমাণু দিয়ে দিল, এখানে এটাও জানতে হবে তোমাদের। এখানে ধরো আছে 12, এখানে আছে ধরো 24, বা এটা তোমাকে আমি ধরলাম এটা 30, কথার কথা। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত তুমি বার করতে পারবে? প্রোটন কত, ইলেকট্রন কত, নিউট্রন কত, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তাহলে এখানে 12 নিচে আছে, মানে এটাই প্রোটন সংখ্যা 12টি। প্রোটন 12 হলে ইলেকট্রন 12টি হবে। আর নিউট্রন কি হবে? এই ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 30 মাইনাস 12, মানে এখানে হচ্ছে 18। এইভাবে কিন্তু আমাদের এগুলো বার করতে হয়।
ক্লিয়ার? প্রত্যেকে এটা মাথায় রাখো। পরবর্তী কোশ্চেন, জলে দ্রবীভূত ক্ষারকে কি বলা হয়? অ্যালকালি, অ্যালকেন, অ্যালডিহাইড, অ্যালকোহল। প্রত্যেকে অ্যান্সার করবে। জলে দ্রবীভূত যে ক্ষার, একটা কথা আছে, সব ক্ষারকই হলো ক্ষার, বাট সব ক্ষার ক্ষারক নয়। সব ক্ষারক হচ্ছে ক্ষার, সব ক্ষারক অর্থাৎ এটাকে আমরা বলি বেস। বেস মানে হচ্ছে ক্ষারক, আর ক্ষার এটাকে বলা হয় অ্যালকালি। ঠিক আছে, যেগুলো জলে দ্রবীভূত হয় এদেরকে আমরা বলি ক্ষার। ঠিক আছে, সব ক্ষার জলে দ্রবীভূত হয়, সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সব ক্ষার যেগুলো আছে জলে দ্রবীভূত হয়, সব ক্ষারক আবার জলে দ্রবীভূত হয় না। একটি বস্তুর গতিবেগ 100 মিটার পার সেকেন্ড, বস্তুটির মন্দন 5 মিটার পার সেকেন্ড হলে 6 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে? এই ধরনের কোশ্চেন আমি এর আগেও করিয়েছি তোমাদের, যদি ক্লাস আমার কন্টিনিউ দেখে থাকো। বিশেষ করে রেলের জন্য এই কোন সূত্র দিয়ে এগুলো করবে সেটা একটু খেয়াল রাখতে হবে। কনসেপ্টটা বুঝলে সূত্র না জানলেও করে ফেলতে পারবে। একটা বস্তুর গতিবেগ 100 মিটার পার সেকেন্ড, এটা আমরা ধরলাম প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ কত আছে? প্রাথমিক গতিবেগকে আমরা লিখি ইউ দিয়ে। এখানে ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এটা আছে। বস্তুটির মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনকে আমরা যদি এফ দিয়ে লিখি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কত? সময় হচ্ছে, এটাকে আমরা টি দিয়ে লিখি, টাইমটা হচ্ছে 6 সেকেন্ড। এখন বার করতে হবে অন্তিম গতিবেগ কত, ফাইনাল ভেলোসিটি কত, 6 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বার করতে হবে অন্তিম বেগ, উপরে লিখে দিলাম অন্তিম বেগ, এটাকে আমরা ভি লিখি, এটাকেই বার করতে বলেছে। সূত্র দিয়ে আমরা যদি করি, সূত্র কোনটি অ্যাপ্লাই করব? সূত্র আছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি। এখন বলতে পারো স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটিও তো আমরা জানি। আচ্ছা, এটা মন্দন হলে মাইনাস হবে। মন্দন মানে বেগ হ্রাসের হার। ঠিক আছে, তুমি যখন গাড়ি চালানো শুরু করছো, আস্তে আস্তে বেগটা বাড়াচ্ছ, তখন তোমার থাকছে ত্বরণ, বেগ বৃদ্ধির হার থাকছে। আর যখন গাড়িটা থামাতে চাচ্ছ, স্লো করে দিচ্ছ আস্তে আস্তে, সেটাকে বলা হয় বেগ হ্রাসের হার, মন্দন। তাহলে এই যে সূত্র, এখানে আমরা যদি ডেটাগুলো বসিয়ে দিই, দেখে নাও 100 মাইনাস 5 ইন্টু 6, 5 6 30, মানে হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। আমরা সব ক্যালকুলেশন দেখো মিটার পার সেকেন্ডে করেছি, তাহলে আমাকে এখানেও মিটার পার সেকেন্ড করতে হবে, নট সেন্টিমিটার পার সেকেন্ড। বিষয়টা ক্লিয়ার হলো? তুমি কিছু জানো না, তবুও তুমি করতে পারবে সূত্র না জানলেও। কিভাবে? বস্তুটার গতিবেগ 100 মিটার পার সেকেন্ড আছে, আমরা জানি মন্দন মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটিটা কমছে। 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে গতিবেগ কমছে, তাহলে 6 সেকেন্ডে 5 6 30 মিটার পার সেকেন্ড গতিবেগ কমবে, তাহলে 100 মাইনাস 30 মানে 70 হবে। ক্লিয়ার প্রত্যেকে? একটি বস্তুর গতিবেগ, একই রকম প্রশ্ন আর একটা করাচ্ছি তোমাদের, 20 মিটার পার সেকেন্ড, বস্তুটির ত্বরণ বলছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 4 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে বলো এবার? তাহলে কোন সূত্র? এখানে ধরো, এখানে কিন্তু আমি ত্বরণ দিয়েছি, দেখো বিষয়গুলো একই সঙ্গে দুটো করালাম, কারণ কি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হলে, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখানে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, এখানে এফটাকে আমরা বলছি ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে গতিবেগ বাড়ছে। 4 সেকেন্ড পরে কি হবে? 4 সেকেন্ড পরে গতিবেগ কত হবে? গতিবেগ হবে 3 4 12, 20 আর 12 32 মিটার পার সেকেন্ড। এখানে আমরা যে সূত্রটা করব,
ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে এখানে ত্বরণ হলে প্লাস হবে, আর আগের কোশ্চেনে আমরা মন্দন করেছিলাম, মন্দন হলে মাইনাস হবে, মন্দন মাইনাস ত্বরণ প্লাস। এই সূত্র ধরে তুমি করতে পারো 20, এফ কত 3 × 4 মানে 20 প্লাস 12 32। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, অসুবিধার কিছু নেই, এগুলো মাথায় রাখো। আচ্ছা, এটাও একটা অঙ্ক, এই কোশ্চেনটাও আমি আগে এই টাইপের কোশ্চেন করিয়েছি। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি, চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন কত হবে? প্রত্যেকে দ্রুত অ্যান্সার করবে। রাইট অ্যান্সার কি হবে এখানে? পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি, চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজনটা কত বার করতে হবে? ওজন, আর ওজন মানে কি একটু আগে তোমাদের বলে রাখি, ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা কত সেটা আমাদের জানতে হবে। ওজন তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা বলি এম ইন্টু জি, এই জিটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। এখন বস্তুটার পৃথিবীতে ভর 6 কেজি, চাঁদে ভর কত হবে সেটা আমরা আবার অটোমেটিক্যালি কি বলবো, ভর পরিবর্তন হয় না, চাঁদেও 6 কেজি হবে বস্তুটার ভর, কিন্তু ওজন চেঞ্জ হবে কারণ এই জিটা পরিবর্তনশীল। পৃথিবীতে জি কত? পৃথিবীতে আমরা যদি ওজন বার করি বস্তুটির, তাহলে হবে ভর হচ্ছে 6 কেজি, এম ইন্টু জি, তাহলে ভর হচ্ছে 6 কেজি, আর এটা 9.8, 1 জি এর পৃথিবীতে ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 9.8 ধরলাম, পৃথিবীতে বস্তুটার ওজন এটা। এবার চাঁদে হবে 6 ভাগের 1 ভাগ, কারণ চাঁদে জি হবে বস্তুর, চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এম যদি লিখি, মুন জি এম, এটা হবে 1/6 ইন্টু জি। পৃথিবীতে যদি জি ধরি আর চাঁদে জি এম লিখলাম, চাঁদে অভিকর্ষ ত্বরণ 6 ভাগের 1 ভাগ হবে। চাঁদে ওজন কত হবে? চাঁদে বস্তুটির ওজন কত হবে? ভর 6 কেজি, আর অভিকর্ষ ত্বরণ টোটালটা 1/6 ইন্টু 9.8 লিখে দিলাম, এই জিটা 9.8 লিখে দিলাম, ঠিক আছে, 9.8 লিখে দিলাম। তাহলে 6 6 কাটো, উত্তর হবে 9.8 নিউটন, কারণ ওজনের একক হচ্ছে নিউটন, ওজন একটা বল, ওজনের একক নিউটন। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের। প্রথম আমরা বার করলাম পৃথিবীতে ওজন কত হবে, পৃথিবীতে যা ওজন হবে তার 6 ভাগের 1 ভাগ ওজন চাঁদে হবে। তাহলে এখানে 1 6 দিয়ে গুণ করলে 6 6 কেটে গেল, 9.8 হলো অ্যান্সার। একটু বিস্তারিত আমি বললাম। নিম্নের কোন শব্দটির অর্থ পর্যায় সারণীর ভার্টিক্যাল কলাম? ভার্টিক্যাল কলাম বলতে কি বলা হয়? পর্যায় সারণী মানে একটা, যেটাকে ইংলিশে বলি পিরিয়ডিক টেবিল। আমরা প্রকৃতিতে যে মৌলগুলো পেয়েছি সেই মৌলগুলোকে একটা ছকে সাজানো। তাহলে একটা পিরিয়ডিক টেবিল দেখতে কেমন হয়? একটা পিরিয়ডিক টেবিল দেখতে হয় এরকম, এরকম কিছু লাইন থাকে, এগুলোকে আমরা বলি পর্যায়। এইদিকে হচ্ছে পর্যায়, আর এদিকে যে লাইনগুলো থাকে এগুলোকে আমরা বলি শ্রেণী, বাংলায় বলি শ্রেণী। একটা রো, একটা কলাম, একটা রো বরাবর, একটা কলাম বরাবর। এই যে ভার্টিক্যাল শ্রেণীকে বলি, পর্যায় সারণীর নামটা আমরা বলি গ্রুপ। গ্রুপ, অপশন বি। ভার্টিক্যাল কলাম মানে উল্লম্ব যে কলামগুলো হয়, শ্রেণীগুলো, এগুলোকে আমরা বলি গ্রুপ। তো আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যদি বলি, গ্রুপ কয়টি আছে? 18টি গ্রুপ। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর
18টি শ্রেণী আছে, 7টি পর্যায় আছে। আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল 7টি পর্যায়, 9টি শ্রেণী। পরবর্তী কোশ্চেনে আসছি, কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? এটা বহুবার আমরা করিয়েছি। ওজনটা কোথায় সর্বাধিক হয়? ওজন মানে আমরা বললাম ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ যেখানে বেশি হবে, ভর তো ফিক্সড। তোমার ভর এখন যদি 60 কেজি হয়, তুমি চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, আর যেখানেই যাও 60 কেজি থাকবে, ঠিক আছে? এটা চেঞ্জ হয় না। তাহলে অভিকর্ষজ ত্বরণ যেখানে বেশি হবে সেখানে কিন্তু ভর বেশি হয়, ওজনটা বেশি হবে। তাহলে ওজন চন্দ্রপৃষ্ঠে আমরা 6 ভাগের 1 ভাগ বললাম, মহাশূন্যে 0, সর্বাধিক হবে পৃথিবী পৃষ্ঠে। খনির অভ্যন্তরে যত পৃথিবীর নিচের দিকে যাবে তত কমতে থাকবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে 0। পরবর্তী কোশ্চেন, আবার একটি ম্যাথামেটিক্যাল কোশ্চেন, বাট তোমরা পারবে। 4 কেজি বস্তুর উপর, ভরের বস্তুর উপর 36 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? দেখো কোশ্চেনগুলো খুব ইজি, আমরা এর আগেও এই টাইপের অঙ্ক করিয়েছি। যেহেতু পরীক্ষা আসছে, আবারও একবার রিভিশন করিয়ে দিচ্ছি। তোমরা যারা জানো মুখে মুখে অ্যান্সার করতে পারবে, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয়। রেলের পরীক্ষা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, বেশ কয়েকটা করে ম্যাথমেটিক্স থাকে ফিজিক্স থেকে। তাহলে এখানে সূত্রটা কি? বল ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ। আমরা বলছি যে ওজন একটি বল, তাহলে ওজনটাও কি? ওজনটা একটু আগে কি লিখলাম? ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ লিখলাম, আর ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ত্বরণ। অর্থাৎ এটাকে কোথাও ফোর্স, ভরটাকে এম, ত্বরণটাকে অ্যাক্সেলারেশন এ দিয়ে লেখে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ লেখে, বা কোথাও এই বলটাকে পি লেখে, ঠিক আছে, আর এটাকে এফ ও লেখে অনেক সময়। তাহলে পি ইকুয়াল টু এম এফ, কোনো কোনো বইতে দেখবে পি ইকুয়াল টু এম এফ আছে, কোনো কোনো বইতে এফ ইকুয়াল টু এম ইন্টু এ আছে। তুমি যা খুশি লিখতে পারো, এটা বড় কথা নয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, বস্তুটির ভর হচ্ছে 4 কেজি। আচ্ছা, ত্বরণটাকে আমরা যদি এফি লিখি, আর এখানে বলটা হচ্ছে 36 নিউটন, 36, তাহলে এফটা কত বার করতে হবে? 36 ভাগ 4 ইকুয়াল টু এফ, দেন এফ ইকুয়াল টু 4 9 36, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এককটা এখানে ভাইটাল। এককটা তুমি কিসে করবে? সেন্টিমিটার করবে নাকি মিটার করবে? আচ্ছা, এখানে কেজি মানে কিসের একক? এসআই পদ্ধতিতে আছে। নিউটন বলের এসআই একক, এসআই পদ্ধতিতে আছে। তাহলে দৈর্ঘ্যের এসআই একক মিটার হবে। তাহলে অপশন ডি এখানে আমরা সঠিক উত্তর করব। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? একটি নর্মাল যে দর্পণ আমরা বাড়িতে দেখি, আয়না বলছি, এইখানে কি প্রতিবিম্ব আমরা দেখি? অসৎবিম্ব, সৎবিম্ব, কখনো অসৎবিম্ব কখনো সৎবিম্ব, কোনোটাই নয়। সাধারণ দর্পণ প্রতিবিম্ব, যেটাকে আমরা বলছি ইমেজ। প্রতিবিম্ব যার ইংরেজি হচ্ছে ইমেজ, ঠিক আছে? এই ইমেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল ইমেজ মানে সৎবিম্ব, আর একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, অসৎবিম্ব। রিয়েল ইমেজ যেটা পর্দায় ফেলা যায়, সিনেমার পর্দা যেখানে প্রতিবিম্ব আমরা দেখি, ওটা রিয়েল ইমেজ, সৎবিম্ব। অসৎবিম্ব হচ্ছে যেটা পর্দায় ফেলা যায় না, সাধারণ দর্পণে আমরা যেটা দেখছি। তুমি দর্পণের সামনে দাঁড়িয়েছ, দেখতে পাচ্ছ, সরে আসছো, আর দেখা যাচ্ছে না। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ আমরা জানি ভিন্ন। নিচের মাধ্যমগুলির মধ্যে কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? তাহলে শব্দের গতিবেগ আমরা জানি কিভাবে চেঞ্জ হয়। কঠিনে একরকম, তরলে একরকম, গ্যাসে আর একরকম। এখানে সাজাতে হবে ক্রমবর্ধিত মানে কম থেকে বেশি হচ্ছে, ছোট থেকে বড়, ঠিক আছে? ক্রমবর্ধিত কম থেকে বেশি কোনটা সাজাতে হবে। কোথায় সব থেকে শব্দের গতিবেগ কম, তারপর কোথায় বেশি, কোথায় আরো বেশি। আমরা জানি শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। শব্দের বেগ কঠিনে সব থেকে বেশি হয়, তারপর তরলে হবে, তারপর গ্যাসে হবে। তাহলে এখানে যেটা লিখলাম বড় থেকে ছোট, বেশি থেকে কম কম, গ্রেটার দেন মানে সেটা বেশি আছে।
এই হচ্ছে শব্দের বেগের একটা সাধারণ রূপ। তাহলে এখানে জল, লোহা, বায়ু, অর্থাৎ একটা আছে কঠিন, একটা তরল, একটা গ্যাস। তাহলে সব থেকে গ্যাসে যদি কম হয়, এখানে জল হবে না, লোহা হবে না, লোহা হবে না। তাহলে বায়ুতে সব থেকে বেশি, এই সব থেকে কম বায়ুতে, তারপর জলে, তারপর লোহাতে। ব্যাস, তাহলে অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার? প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছ? আমরা কি জানি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হবে, তারপর তরল, তারপর গ্যাস। এটা আমরা বেশি থেকে কম জানছি। আর এখানে কি বলেছে? ক্রমবর্ধিত। অনেকে উল্টো করে ফেলতে পারো, লোহা, জল, বায়ু করতে পারো, বাট এটা ভুল হয়ে যাবে। এটা বড় থেকে ছোট হলো। এখানে ক্রমবর্ধিত মানে কম থেকে বেশিতে তোমাকে যেতে হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নের মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কোশ্চেন নাম্বার 11, প্রত্যেকে অ্যান্সার করবে। নিম্নের যে মৌলগুলি আছে, কোনটি সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অপশন এ বলা হচ্ছে কার্বন, অপশন বি সোডিয়াম, অপশন সি আর্গন, অপশন ডি নিকেল। প্রত্যেকে অ্যান্সার করবে। রাইট অ্যান্সার কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 11 আমরা এখানে পাচ্ছি, দেখো সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাকি আর্গন। আর্গন নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন বলা হয়? এগুলো তোমার এজন্য বলা হয়, এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, শেষ কক্ষে যে কটা থাকার ঠিক সেই কটা আছে। ইলেকট্রনের কোনো ঘাটতি নেই। একটা গ্লাসে যদি ফুল জল থাকে, তাহলে তার কোনো ঘাটতি আছে? সে জল নেবেও না, দেবেও না। মানে জাস্ট জল দিয়ে বলছি, দিতে তো পারবে না বেশি, নিতেও পারবে না। তো আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, শেষ কক্ষে যে কটা ইলেকট্রন থাকার কথা ঠিক সেই কটা আছে, ভর্তি আছে, কোনো ঘাটতি নেই বা বেশিও নেই। তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাস, সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলেই আমরা বলি নিষ্ক্রিয়। ব্যাস। পাখার সুইচ বন্ধ করার পরে কিছুক্ষণ ঘুরতে থাকে, এর কারণটা কি? স্থিতিজাড্য, গতিজাড্য, অভিকর্ষীয় বল, নাকি এর কোনোটি নয়? সহজ প্রশ্ন আছে, এগুলো আমাদের প্রত্যেকেরই পারা উচিত। কোশ্চেন নাম্বার 12, পাখার সুইচ বন্ধ করলেও কিছু সময় ঘুরতে থাকে, কারণ গতিজাড্য। সে গতিতে ছিল, গতিতে থাকতে চায়, গতিজাড্য। যদি আমরা স্থিতিজাড্যের কথা বলি, সেক্ষেত্রে কি বলি? ধরো একটা গাড়িতে তুমি দাঁড়িয়ে আছো, হঠাৎ চলতে শুরু করলে, তুমি পিছনের দিকে ঝুঁকে পড়লে, এটাই হচ্ছে স্থিতিজাড্য। অর্থাৎ তুমি স্থির থাকতে চাইছো, পা এগিয়ে গেছে, পায়ের সঙ্গে বাসের কানেকশন রয়েছে, মাথাটা পিছিয়ে যাচ্ছে। নিচের কোনটি মৃদু অ্যাসিড? মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড। মূলত বিশেষ করে জৈব অ্যাসিড যেগুলো আছে, সেগুলো বেশিরভাগই মৃদু। আর নর্মাল যে অ্যাসিডগুলো HCl বা H2SO4, এগুলো তীব্র অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এটি হচ্ছে একটি মৃদু অ্যাসিড। মহাকাশের দূরত্ব আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন? আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স যেগুলো বলি, মহাকাশ দূরত্ব, বড় দৈর্ঘ্য মাপতে আলোকবর্ষ এককটা বেশি ব্যবহার করে থাকি। এর কারণটা কি? অপশনে বলছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব কখনো পরিবর্তন হয় না। নক্ষত্রদের মহাকাশ কখনো পরিবর্তন হয় না। আলো সর্বদা সোজাসুজি ভ্রমণ করে। আলোর গতিবেগ সর্বদা একই রকম। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং আলো সর্বদা একই রকম গতিবেগেই চলে, যার ফলে এটা আমরা ব্যবহার করি আলোকবর্ষ। আলোকবর্ষের সংজ্ঞাটা কি? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। আলোকবর্ষ মানে লাইট ইয়ার বলা হয়। এর হিসাবটা হচ্ছে 9.46 × 10⁻12 কিলোমিটার, অর্থাৎ 9.46। তারপরে 1 দিয়ে 12টা শূন্য দিয়ে গুণ করলে যত কিলোমিটার হয়, ওটাই হচ্ছে 1 আলোকবর্ষ। এমকেস পদ্ধতি প্রথম প্রচলন করেন কোন ব্যক্তি? তো আমরা একক মাপতে গিয়ে বিভিন্ন একক ব্যবহার করে থাকি। আমরা সাধারণত দুটো একক ব্যবহার করি, সিজিএস অ্যান্ড এসআই একক। সিজিএস একটু ছোট একক, এসআই আর একটু বড় একক। স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেমে এসআই ব্যবহার করা হয় সারা পৃথিবী জুড়ে। তো এসআই একক তার আগে ছিল এমকেএস। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি,
সময়ের একক সেকেন্ড। এই এমকেএস তুমি যদি বলো আপডেট ভার্সন হচ্ছে এসআই একক, এখানেও দৈর্ঘ্যের একক মিটার, ভর একক কেজি, সময়ের একক সেকেন্ড। এবার এসআই পদ্ধতিতে আরো কিছু একক যোগ করা হচ্ছে, 7টি আছে মৌলিক একক, আরো 2টো সহযোগী একক আছে। এমকেএস আপডেট ভার্সনটা এসআই বলা যেতে পারে। আরো একক রয়েছে সিজিএস। সিজিএস একক তার কনসেপ্ট দিয়েছিল কার্ল ফ্রেডরিক গাউস। সিজিএস দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। আর জিওভানি জিওর্জি তিনি হচ্ছে এমকেএস পদ্ধতি প্রথম প্রচলন করেন। বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না, এটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? কোশ্চেন নাম্বার 16। বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কারণ যে ক্রিয়া করছে তার প্রতিক্রিয়া পাবে না, অর্থাৎ এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার কনসেপ্টটা আসছে। ক্রিয়া করছে, কোনো প্রতিক্রিয়া নেই, যার ফলে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারবে না। এটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান? অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান এখানে কোনটি হতে পারে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন। আচ্ছা, তোমাদের মনে যে অ্যাসিডটার কথা মনে আসছে প্রথমে বলো, একটা অ্যাসিডের নাম বলো। সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড মানে কি? H2SO4। আচ্ছা, কেউ বললো স্যার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেউ বললো স্যার নাইট্রিক অ্যাসিড, HNO3। এই অ্যাসিড যেগুলো আমরা বলছি, এই তীব্র অ্যাসিড গুলোর প্রত্যেকটাতে দেখো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এখানে অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান আমরা হাইড্রোজেন বলতে পারি। ক্লিয়ার? মামস রোগটি কি ঘটিত? ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক। তো বিভিন্ন ধরনের রোগ, কিছু ভাইরাস ঘটিত পাচ্ছি আমরা, কিছু ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কিছু ছত্রাক ঘটিত আছে। তো মামস একটি রোগ, এটি কি ঘটিত রোগ? মামস রোগের ভ্যাকসিন আছে। ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। নিচের কোনটি তাপ এবং তড়িতের কুপরিবাহী? তাপ এবং তড়িতের কুপরিবাহী এখানে কোনটি? হীরা, অ্যালুমিনিয়াম, কালো ফসফরাস, গ্রাফাইট। প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হতে পারে? তাপ এবং তড়িতের কুপরিবাহী মানে কি? তো তাপ বা তড়িৎ পরিবহন করতে পারে না। আমরা জানি গ্রাফাইটে তড়িৎ পরিবহন হয়, তাহলে গ্রাফাইট অর্ধ মানে কিছুটা পরিবাহী, অবশ্যই মাঝামাঝি একটু পরিবাহী। অ্যালুমিনিয়াম এটাও পরিবাহী, কালো ফসফরাসটাও পরিবাহী। হীরক এটা কিন্তু তাপ বা তড়িতের কোন রকম পরিবাহী না, এটা কুপরিবাহী। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। বাড়ির বিভিন্ন তলায় ট্যাঙ্কের সঙ্গে যুক্ত পাইপলাইনের কল খুললে জলের কোন ধর্মের জন্য জল পাওয়া যায়? প্লবতা, পার্শ্বচাপ, সান্দ্রতা, সামঞ্জস্যশীলতা। কোশ্চেন নাম্বার 20, সঠিক উত্তর এখানে তুমি কোনটি করবে? প্রত্যেকে বলো। বাড়ির বিভিন্ন তলায় ট্যাঙ্কের সঙ্গে যে যুক্ত পাইপলাইন থাকে সেগুলো কোন ধর্মের জন্য আমরা জল পাই? দেখবে বাড়ির ট্যাঙ্ক সবার উপরে রাখা হয়, ছাদের উপরে, ঠিক আছে। জলের একটা ধর্ম আছে, এই ধরো একটা বোতল আছে, বোতলে যতই আমরা এটা নিচু করি দেখবে জল একটা লেভেলে আছে, উপরের লেভেলটা কিন্তু সবসময় সমান হবে। এটাকে বলা হয় সামঞ্জস্যশীলতা। দুটো বোতলের যদি একটা বেশি জল একটা কম জল থাকে, সেটা যদি নিচে দিয়ে একটা কানেক্ট করে দেওয়া হয়, দেখা যাবে জলটা দুটো পাত্রে সমান উচ্চতা এসে গেছে। সেটা হতে পারে একটা বড় পাত্রে জল আছে এতটা, বা এটা আমি একটু জাস্ট উল্টো দিই, একটা বড় জার, এখানে এতটুকু জল আছে, যা জল আছে অনেকটা, এখানে একটা সরু পাত্র, এখানে এতটা জল আছে। এই দুটো যদি আমরা কানেক্ট করে দিই, দেখা যাবে জল এই দিক থেকে এই দিকে যাবে। বেশি থেকে কম ব্যাপার নয়, উচ্চতাটা সমান হতে হবে। ফাইনালি দেখা যাবে যে এই দুটোর উচ্চতা এরকম লেভেলে গিয়ে সমান হয়ে গেছে। সামঞ্জস্যশীলতা। জলের ট্যাঙ্ক উপরে রাখা হয় কারণ উপর থেকে নিচে আসবে, এই জল এই উপরে বেশি উঠবে না, যে হাইটের ট্যাঙ্ক থাকবে তার বেশি উচ্চতায় উঠবে না, ওই জন্য জলের ট্যাঙ্ক সবার উপরে রাখা হয় এবং এটি এই যে সামঞ্জস্যশীলতা ধর্মের জন্য নিচে চলে আসে, ঠিক আছে। প্লবতাটা কি? প্লবতা হচ্ছে জলের ভিতরে কোনো বস্তু যদি আমরা ডোবানো হয়, সেখানে জল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটাকে বলা হয় প্লবতা বল। আর জলের ভিতরে একটা পার্শ্বচাপ থাকবে, সেটা আমরা জানি। আচ্ছা, এখানে এবার আমাদের যে
বর্তমানে যে সমস্ত ব্যাচ চলছে একবার তোমরা দেখে নাও। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, জিএনএম, এসএসসি জিডি, রেল, ইউআইকিউ, ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ। প্রত্যেকে যারা কানেক্ট আছো আজকে এটা তোমরা হোমওয়ার্ক করবে। 21 কোশ্চেন হলেও আমরা খুব ভাইটাল কিছু জায়গা, ভাইটাল কিছু অঙ্ক, সহজ সহজ বিষয়গুলো একটু ধরিয়ে দিয়েছি অনেকে জানতে, অনেকে রিভিশন হয়ে গেল, অনেকে নতুন জানলে। এইগুলো নোট করে নেবে, আগামী যে রেলের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।